বিরতির পর স্বাগত। এবার যে বড় খবরটির দিকে নজর রাখছি তা হচ্ছে যে ভোটের ফলাফল প্রকাশের পর দিলীপ ঘোষ বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তিনি বারবার বলতে চেয়েছেন যে দলীয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত একেবারে ভুল ছিল, যার জন্য পশ্চিমবঙ্গে এমন ফলাফল বেরিয়ে এসেছে। রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি এবার ভালো ফল করবে, সেটাই আশা করেছিল বিজেপির প্রথম সারির নেতৃত্বরা। কিন্তু যে ফলাফল প্রকাশ হয়েছে তাতে দেখা গেছে যে বিজেপির তেমন কোনো ভালো ফল হয়নি পশ্চিমবঙ্গে, আর সে নিয়েই কিন্তু এবার বিস্ফোরক হলেন দিলীপ ঘোষ। তিনি একের পর এক বিস্ফোরক দাবি করছেন। তিনি কোট আনকোট বলতে চেয়েছেন যে দলীয় সিদ্ধান্তের জন্যই আজ বিজেপির এই অবস্থা হলো পশ্চিমবঙ্গে। ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি এক্সক্লুসিভলি। সন্তুষ্ট না, ক্ষুব্ধ। দেখুন, ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। সেখানে 304 কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম, টেন্ডার 50 বছরের পেন্ডিং, এবং শিলাবতী 2টো ব্রিজ গডকরিজির কাছ থেকে। 500টা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি, 250 গ্রামে লেগে গেছিল, আরও 250 গ্রামে প্রসেসে আছে। বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি। রাস্তাঘাট ইত্যাদি, একাধিক ট্রেন, নতুন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে, সেটা আমি করেছিলাম। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু আপনারা শুনলেন দিলীপ ঘোষ কি বললেন। অর্থাৎ উনি কিন্তু বারবার বলছেন সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের জন্যই আজ এই পরিণতি হলো। যে কথা তিনি বলেছেন আমি আবারও আপনাদের শোনাবো যে তিনি কি বলেছেন। করেছিলাম টেন্ডার 50 বছরের পেন্ডিং, এবং শিলাবতী 2টো ব্রিজ গডকরিজির কাছ থেকে। 500টা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি, 250 গ্রামে লেগে গেছিল, আরও 250 গ্রামে প্রসেসে আছে। বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি। রাস্তাঘাট ইত্যাদি, একাধিক ট্রেন, নতুন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে, সেটা আমি করেছিলাম। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বিকশিত ভারত থেকে শুরু করে মোদি গ্যারেন্টি, এই যে সব কথাগুলো বলা মানে প্রচারে নিয়ে এসেছিলেন, তার থেকে কি রাজ্যের শাসক দল তাদের যে প্রচার ছিল, আদৌ কি এই মোদি গ্যারেন্টি, বিকশিত ভারত, এগুলো কি সাধারণ মানুষের মধ্যে দেখিয়ে মোদিজি রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে, বাকি সব জায়গায় পার্টির স্বার্থে, ব্যক্তি স্বার্থে রাজনীতি হয়। পশ্চিমবাংলায়ও তাই হয়েছে। ভোট কিনে নাও, ইলেকশন জিতে যাও, তারপর 5 বছর লুট করো, সেই চলেছে, আগামী দিনেও চলবে। কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না, ইলেকশনের দেখে রাজনীতি করেন, সেটাই করেছেন উনি। সেটাও করতে হবে, ভোটের জন্যও করতে হবে। পার্টি না জিতলে সরকার চলবে কি করে? আমার মনে হয় যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি, যেমন সংখ্যালঘু। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। অর্থাৎ একের পর এক বিস্ফোরক মন্তব্য কিন্তু তিনি করছেন। দিনভর দেশীয় রাজনীতির পারদ চড়ছে, আর তাকে কেন্দ্র করে যে পশ্চিমবঙ্গ থেকে খবর উঠে আসছে, সেই পশ্চিমবঙ্গ থেকে রীতিমতো দিলীপ ঘোষ কিন্তু বিস্ফোরক হচ্ছেন দলীয় বিভিন্ন সিদ্ধান্তকে কেন্দ্র করে। দলীয় সিদ্ধান্তে বিভিন্ন বিষয়ে ফাঁকফোকর রয়েছে, যার জন্য এই ফলাফল বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গে। যদিও দিল্লির একেবারে শীর্ষ নেতৃত্বরা দাবি করেছিল টিএমসি থেকেও বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি, কিন্তু সেই জায়গায় ভুল কোথায় ছিল, ত্রুটি কোথায় ছিল, সেই ত্রুটি আঙুল দিয়ে ধরিয়ে দেখালেন দিলীপ ঘোষ। তিনি বলছেন দলীয় সিদ্ধান্তের ব্যর্থতার জন্যই এই ফলাফল। আমি আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই যে ফলাফলের পর চাপের রাজনীতি চলছে, দিনভর কৌশলে ব্যস্ত রয়েছেন দলীয় রাজনীতির মহাতারকারা। ইতিমধ্যেই দিলীপ ঘোষের একেবারে বিস্ফোরক মন্তব্য দলীয় নেতাদেরকে নিয়ে, কি বলবে?
দেখো, একেবারেই দিলীপ ঘোষ তিনি আজকে যে কথাটা বললেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি আমি দুটো ভাগে ভাগ করে এই কথাটা বলি, একটা হচ্ছে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের তার রাজনীতির পক্ষে। প্রথমে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে। পশ্চিমবঙ্গের রাজনীতি তিনি কি বলেছেন, যে তিনি তাকে যে মানে যে পশ্চিমবঙ্গে আজকে যে বিজেপি 19 থেকে প্রায় 12-তে নেমে আসলো, তার জন্য দলের ভুল নীতি এবং দলের ভুল স্ট্র্যাটেজিকেই কার্যত দাঁড় করালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিম মেদিনীপুরে তিনি জেতার পর তিনি তার সংসদ তহবিল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ডিরেক্ট ফান্ড নিয়ে তিনি কি কি কাজ করেছেন তার উদাহরণ প্রথমে দিয়েছেন। তারপর হচ্ছে প্রায় 1.5 বছর ধরে, মানে তার রাজ্য সভাপতি চলে যাওয়ার পর তিনি কিন্তু সম্পূর্ণ ওই আসনটির প্রতি তিনি মনোসংযোগ করেছিলেন। তার জন্যই বহু গ্রামে গিয়েছিলেন, গ্রামে গিয়ে গিয়ে সংগঠনের গোছানোর কাজটা করেছেন। সংগঠন গোছানো ছিল এবং কর্মীরাও আনন্দিত ছিল। কিন্তু যেই জায়গা থেকে তিনি সরে গেলেন, তারপরেই সেই জায়গাতে সংগঠনটা ভেঙে গেল এবং কর্মীরা বুথমুখী হয়নি। কর্মীরা এজেন্ট বহু বুথে এজেন্ট দিতে পারেনি। অর্থাৎ তাকে টিকিট তার আসনে না দেওয়া, এইটা কার্যত দলের ভুল সিদ্ধান্ত বলে যারা দলের কেন্দ্রীয় কমিটি বা দলের যে ইলেকশন কমিটি গঠন করেছিল বিজেপি, সেই ইলেকশন কমিটির কিন্তু কড়া সমালোচনা করলেন দিলীপ ঘোষ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে সাংগঠনিক পর্যায়ে যে কোনো কাজ হয়নি সেটাও কিন্তু তিনি বললেন। অর্থাৎ তাকে মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে, কারণ তার যদি রাজনৈতিক ইতিহাস দেখো তাহলে তিনি রাজনৈতিক ইতিহাসে তিনি সংসদীয় রাজনীতিতে জবে থেকে সংঘ পরিবার ছেড়ে তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন, তারপরেই কিন্তু তার সংসদীয় রাজনীতিতে যে প্রভাবটা যে পড়েছে সেটা কার্যত প্রভাবটা কিন্তু পড়েছে। তার কারণ হচ্ছে তিনি প্রথমে খড়গপুর আসন থেকে বিধায়ক হয়েছিলেন। সেই সময় বিজেপি পশ্চিমবঙ্গে মাত্র 3টি আসন জিতেছিল, তার মধ্যে দিলীপ ঘোষ অন্যতম। তারপরে তিনি পার্লামেন্টে দাঁড়ান ওই মেদিনীপুর থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হয়ে পার্লামেন্টে যান। এবার তাকে সেই জায়গায় যেখানে তিনি দুবার মেদিনীপুরে দাঁড়িয়ে তিনি জয়ী হয়েছেন, তারপরে তাকে সরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরে। কেন সরালো? এবং যদি না সরাতো তাহলে কিন্তু এই আসনটা জিতত এবং জেতার পক্ষে কি কি যুক্তি সেগুলো কিন্তু সবটাই কিন্তু আমরা আমাদের দর্শকদের ইতিমধ্যেই শুনিয়েছি। দিলীপ ঘোষ ঠিক কি যুক্তি দিয়েছেন এটা আমরা বলছি না, এটা খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বাংলার বিজেপির অন্যতম কাণ্ডারি দিলীপ বাবু নিজে এই কথা বললেন। এটা নিউজ ভ্যানগার্ড বলছে না। সেই জায়গাতে তিনি তার ইলেকশন কমিটিকে কাঠগড়ায় দাঁড় করালেন কেন্দ্রের, এবং সেই সঙ্গে তার রাজ্যের রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতাদেরও কিন্তু কাঠগড়ায় দাঁড় করালেন। অর্থাৎ বিজেপির যে খারাপ ফলের জন্য তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে কিন্তু তিনি দায়ী করেননি, মানে দায়ী করেছে বলতে তিনি তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে দায়ী করার থেকে তার দলের ভুল নীতির পলিসিকে দায়ী করেছেন। এবং পাশাপাশি তিনি যেটা বলতে চেয়েছেন যে শুধুমাত্র ওই জাতীয়তাবাদ, এবার যদি তোমার হচ্ছে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আসি, তাহলে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট যদি তুমি আলোচনা করো সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ কিন্তু তিনি বলেছেন যে দলকে এবার ভাবতে হবে যে শুধুমাত্র রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা দিয়ে ভোটে জেতা যায় না, তার জন্য ভোটের পলিটিক্স করতে হবে। ভোটের পলিটিক্স না করলে কিন্তু আগামী দিনে আরো বড় বিপর্যয় যে আসতে পারে সেই কথা কার্যত কিন্তু তিনি বললেন দিলীপ ঘোষ। নীল, সেই জায়গায় কিন্তু একাধিক প্রশ্ন বা জল্পনা উঠছে বিভিন্ন দিক থেকে। একটা প্রশ্ন কিন্তু উঠছে, সেটা হচ্ছে যে দিল্লির নেতৃত্বরা বিশেষ করে ভরসা রেখেছিল শুভেন্দুর উপর এবং ওনার উপর ভরসা রেখে বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়া বা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া, সেখানে পিছিয়ে পড়েছিল দিলীপের বিভিন্ন চিন্তা ভাবনা। তাই দিলীপ ঘোষ এখানে প্রাধান্য না পাওয়ায় এবং শুভেন্দুরকে অতিরিক্ত প্রাধান্য দেওয়ায় আজ ফলাফল এমনটা বেরিয়েছে। তুমি কি বলবে? দেখো, শুভেন্দু অধিকারী ঠিক আছে, তুমি যেটা বলছিলে সেটা একদমই ঠিক আছে। শুভেন্দুকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আজকে বিজেপি যে কিছুটা মাইনাস করেছে সেটা একটা লোক বলছে। তবে এটাও তো ঠিক, শুভেন্দু কিন্তু তার জেলাতে 2খানা আসন, শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ বাবু প্রাক্তন বিচারপতি, দুজনকেই কিন্তু শুভেন্দু তার নিজের করিশ্মাতে কিন্তু জিতিয়ে দিয়েছেন এবং বড় ব্যবধানের ভোটেই কিন্তু জিতিয়েছেন। যেখানে বিজেপি রাজ্য সভাপতি প্রায় 10,000 ভোটে জেতে, সেখানে 2টো আসনেই কিন্তু প্রায় 50,000-এর ভোটে জিতেছেন। তাই শুভেন্দুর রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না। এবার তোমাকে বলি
যে অগ্নিমিত্রা পাল ছিলেন হচ্ছে শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ, এবং শুভেন্দু অধিকারী বিজেপির মহলে এক স্থানের মহলে উঠে আসছে যে শুভেন্দু অধিকারীকে তোমার শুভেন্দু অধিকারীকে পাত্তা দিতে গিয়েই বিজেপির এই খারাপ ফল। এটা মানে কিছুটা হলেও পুরোপুরি ঠিক নয়, কিন্তু এটা এমনটা। তোমাকে যে প্রশ্নটা বলছিলাম যে বিজেপির যে এই যে জাতীয় রাজনীতিতে, যেটা বলছিলাম জাতীয় রাজনীতিতে শুধুমাত্র এই যে ধর্মীয় তোমার শুধুমাত্র জাতীয় ভাবাবেগ দিয়ে কাজ না, অর্থাৎ কংগ্রেসের যে এই যে 10 গ্যারান্টি, ভোটে জিতলে 1.5 লাখ টাকা দেওয়া হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সেইভাবে কোনো জনমুখী প্রকল্প যেটা ডাইরেক্ট মানুষের হাতে টাকা যেত, এইরকম কোনো সেইভাবে প্রকল্প কিন্তু নেওয়া হয়নি। কিষাণ নিধি নিয়ে একটা নেওয়া হয়েছিল, তাতে তো দেশের সার্বিক মানুষ টাকা পায়নি। অর্থাৎ প্রধানমন্ত্রী যেভাবে ভর্তুকি না দিয়ে দেশটাকে চালানোর চেষ্টা করছিলেন, এবং কংগ্রেস যেভাবে ভর্তুকি দিয়ে তারা দেশ আগামী দিনে চালাবে, বড় বড় প্রকল্প করবে, এইটা পর্যন্ত মানুষ কিন্তু গ্রহণ করেছে। অর্থাৎ ওই যে 1.5 লাখ টাকা, এদিকে তোমার হচ্ছে কোনো গ্যাসের দাম কমানো, পেট্রোল ডিজেলের দাম কমানো, ভোটে জিতলে মহিলাদের 1.5 লাখ টাকা করে দেওয়া হবে, এই যে রাহুল গান্ধীর যে জনমুখী যে প্রকল্পগুলি, পাশাপাশি শুধু তাই নয়, এবং হচ্ছে পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভান্ডার, পশ্চিমবাংলায় রূপশ্রী, পশ্চিমবাংলার কন্যাশ্রী, সেগুলো কার্যত একটা গ্রামীণ ভোটারদের মধ্যে প্রভাব পড়েছে। এবং বিজেপিকে যদি আগামী দিনে ভালো ফল করতে হয়, তাহলে ওই রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার বাইরে গিয়ে এইরকম জনমুখী প্রকল্পকে চালাতে হবে। তাতে যদি দেশের ইকোনমি জিডিপি গ্রোথ যদি একটু কমেও, তাহলেও কোনো কিছু যায় আসবে না। আগে ভোটের রাজনীতি, তারপর হচ্ছে জাতীয়তাবোধের রাজনীতি, এইটাই কার্যত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জ্ঞান দিলেন দিলীপ ঘোষ। অর্থাৎ যে মোদী বারবার বলেছেন আগে দেশের ইকোনমি, দেশের রাজনীতি, ভর্তুকিহীন বাজেট তারা আগামী দিনে পেশ করার লক্ষ্য নিচ্ছে, সেই এবার দিলীপ ঘোষের পাল্টা এবার দাওয়াই ভর্তুকি নিয়েই বাজেট পেশ করুন। পারলে তোমার হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা এই কংগ্রেস সরকারের মতো এমন কিছু জনমুখী প্রকল্প নিয়ে আসুন, যেগুলো সাধারণ মানুষকে টাকা দেবে, সাধারণ মানুষকে ফ্যাসিলিটি দেবে সরাসরি, তাতে বিজেপির লাভ হবে। এই কথাই কার্যত হারের পর কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। একদম সেই জায়গায় দিলীপ ঘোষের একটা দাবি হচ্ছে যে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে আনাই সব থেকে বেশি ভুল হয়েছে, আর সেটাই এই মুহূর্তে প্রমাণিত হয়েছে। যে দিলীপ ঘোষের এই দাবি কতটা যুক্তিযুক্ত তোমার মনে হয়? দেখো দিলীপ ঘোষ, ভোটে হারলে সবাই সমালোচনা করবে, এটা যদি ভোটে জিততো তখন কিন্তু দিলীপ ঘোষ সমালোচনা করতো না। এটা তো সুযোগ বুঝে করছে। এখন বিজেপির অনেক নেতাই এখন দেখো আগামী 2-1 দিনের মধ্যে মুখ খুলতে শুরু করবে তাদের নিজেদের দর বাড়ানোর জন্য। এগুলো রাজনীতিতে নতুন কিছু নয়। রাজনীতিতে হারের পর আজকে যদি কংগ্রেস এত ভালো ফল না করতো, তাহলে এই কংগ্রেসের অনেক নেতা এখন রাহুল গান্ধীর মুন্ডুপাত করতেন, সোনিয়া গান্ধীর মুন্ডুপাত করে সংবাদ মাধ্যমের সামনে আসতেন এবং বিরোধী পরিসরে নিজের ওয়েট বাড়ানোর চেষ্টা করতেন। এগুলো রাজনীতিতে এগুলো হয়েই থাকে, রাজনীতিতে এটা নতুনত্ব কিছু নয়। একদম ধন্যবাদ নীল। রীতিমতো কিন্তু দেশীয় রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। আর ইতিমধ্যে যে খবর, এনডিএ জোটের শরিকরা তারাও কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছে মোদির কাছে, এমনটাই সূত্র মারফত খবর। এখন দেখার বিষয় যে আগামীতে কি বেরিয়ে আসে সেটা সময় বলবে, কিন্তু এখনো পর্যন্ত দিল্লির রাজনীতির পারদ কিন্তু চড়তে শুরু করেছে। একেবারে সুযোগ বুঝে মোদির উপর চাপ সৃষ্টি করতে চাইছে দলীয় নেতৃত্বরা, এমনটাই রাজনৈতিক সূত্রের খবর। যে খবর আমরা কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ থেকেও পেয়েছিলাম, এবং বিহার থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ একাধিক জায়গা থেকে একাধিক খবর উঠে আসছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তিনিও বলছিলেন যে বিজেপির নেতৃত্বদের সাথে নাকি কথা হচ্ছে। একাধিক খবর কিন্তু ইতিমধ্যেই উঠে আছে। সে বিষয়ে বিস্তারিত আরো জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, দেশীয় রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, আর এই সেই দেশের রাজনীতিতে একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। বিশেষ করে এনডিএ জোটের যারা শরিকেরা রয়েছেন তারা এবার বিভিন্ন বিষয় নিয়ে মোদির শরণাপন্ন হচ্ছেন। সুযোগ বুঝে দর কষাকষি চলছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। তুমি কি জানতে পারছো? দেখো, আমরা কিন্তু যে ফলাফল ঘোষণা হয়েছে এবং বিজেপি যখন একক
সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন থেকে কিন্তু আমরা বলে আসছিলাম যে এবার কিন্তু বিশেষ করে বিজেপি এবং মোদীকে যথেষ্ট চাপের মধ্যে থাকতে হবে, শরিক দলগুলোর কাছ থেকে একটা বাড়তি চাপ আসবে, আর সেটাই কিন্তু সত্যি হতে চলেছে এবং চলছে। ইতিমধ্যে মোদীকে সমর্থনের কথা জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তথা টিডিপি এবং জেডিইউ। তা জানালেও এখন যে চাপটা রয়েছে সেই চাপটা কিন্তু তোমার নির্বাচনোত্তর জ্বালার মতো একটা কাজ করছে, বিশেষ করে মোদী এবং বিজেপির উপর। তোমার সূত্রের খবর, এনডিএর দুই গুরুত্বপূর্ণ শরিক দলের প্রধান নীতিশ এবং চন্দ্রবাবু একাধিক পূর্ণমন্ত্রীর দাবি করেছেন। এটা একটা বড় চাপ, গুরুত্বপূর্ণ সব পূর্ণমন্ত্রীর এবং রয়েছে একাধিক রাষ্ট্রমন্ত্রীর দাবি। বিধানসভায় জয়ের পাশাপাশি লোকসভায় 16 আসন পেয়েছে চন্দ্রবাবু নাইডুর দল। চন্দ্রবাবু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করছেন, স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবু। এই যে অবস্থা, এই অবস্থায় কিন্তু এর প্রভাব যে তোমার বিজেপির দলের উপরও পড়বে তাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে বিজেপির অভ্যন্তরেও কিন্তু তোমার চাপ বাড়ছে যে এই পরিস্থিতিতে সরকারে যাওয়ার বিষয় নিয়ে কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়েছে বিজেপির অভ্যন্তরেও। এছাড়া তোমার আরেকটা বিষয়, যে বিশেষ ব্যাপারটা রয়েছে তোমার টিডিপির তরফে রাজ্যের বেশ কিছু প্যাকেজের দাবিও রয়েছে তাদের, আর এর পাশাপাশি রয়েছে পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলি চাইছেন তারা, এবং এ ব্যাপারে নীতিশ কুমারও কিন্তু কম যান না। সূত্রের মতে মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলি চাইছেন নীতিশ কুমার। দেবব্রতদা, নীতিশ কুমারের কথায় যেহেতু আমরা এলাম, একটা বিষয় অবশ্যই জানতে হয় যে অগ্নিবীর প্রকল্প, যে প্রকল্প নিয়ে আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে ভোট ভাগাভাগি বলো বা বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিবীর প্রকল্পটাকে হাইলাইট করেছিল অখিলেশ যাদব। মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গায় অখিলেশ কুমার যাদব তিনি কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে জড়া হয়েছিল বা সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। এবার অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনার জন্য এবার নীতিশ কুমারের যে দল, সেই দলের কর্মীরা অর্থাৎ জেডিইউর নেতারা এবার দাবি করছেন যে অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনার দরকার। সেই অগ্নিবীর প্রকল্প তো শাসক দল অর্থাৎ বিজেপির, সেই জায়গায় তাদেরই শরিক এনডিএ শরিকের এবার দাবি উঠছে যে সেই প্রকল্প নিয়ে পুনরায় বিবেচনা করা প্রয়োজন। কি মনে করো, অগ্নিবীর প্রকল্প নিয়েও কি আবারও চাপে পড়তে পারে নরেন্দ্র মোদী? দেখো, এটা কিন্তু ক্ষত্রিয় সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এই বিরূপ প্রতিক্রিয়ার কারণেই কিন্তু আমরা দেখেছি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে এর একটা প্রভাব পড়েছে, যার কারণে এবার কিন্তু বিজেপিকে এই তোমার একটা নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সুতরাং এই যে অগ্নিবীর প্রকল্পের ব্যাপারে কিন্তু শরিক দলের মধ্যেও আগে থেকেই একটা তোমার বিরোধিতা ছিল, যদিও তখন যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছিল বিজেপি, সুতরাং তারা সেভাবে বিরোধিতা করতে পারেনি, যে কারণে এই পরিস্থিতিটা এখন তাদের বুমেরাং হয়েছে। এ ব্যাপারে শরিক দল যারা এই বিরোধিতা করছে, পুনর্বিবেচনা করার কথা বলছেন, এটা বর্তমান পরিস্থিতিতে তাদের রাজনৈতিক একটা কৌশল, এটাও কিন্তু একটা বড় বিষয়। সুতরাং তুমি যে প্রশ্নটা করলে যে তারা যে দাবি তুলেছে বিবেচনা করার, সেই দৃষ্টিকোণ থেকে যারা এটা দাবি করছেন তাদের যুক্তিটাও কিন্তু অসঙ্গত নয়। সুতরাং এ ব্যাপারে হয়তো নরেন্দ্র মোদী নতুন করে 8 তারিখ তিনি শপথ গ্রহণ করবেন, পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণ, আর পরবর্তীতে অবশ্যই এই ব্যাপারে হয়তো ভাবনা চিন্তা করবেন। কারণ এবার কিন্তু মোদীকে যথেষ্ট চাপের মধ্যেই এই তোমার মন্ত্রিত্বটা চালাতে হবে, প্রধানমন্ত্রীর দায়িত্বটা পালন করতে হবে। সুতরাং এই অবস্থায় মোদীকে বারবার কিন্তু ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা বলাই বাহুল্য অঙ্কিতা। দেবব্রতদা, এই মুহূর্তে সংখ্যার খেলা চলছে, সেক্ষেত্রে লোকসভায় প্রধানমন্ত্রী স্ট্রাইক রেট কমেছে 29%, আর অন্যদিকে রাহুল গান্ধীর সাফল্যের হার কিন্তু নির্ঘাত আগের থেকে এবার অনেকটাই বেড়েছে। কি মনে হয়, দেশের বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী আগামীতে উঠে আসতে পারেন? দেখো, একটা সময় ছিল রাহুলকে নিয়ে কিন্তু নেতিবাচক সমালোচনা হতো, তারপর এই তোমার রাহুল গান্ধী যেভাবে এবার ভোটের আগে
তোমার যাত্রা করলেন, সেই যাত্রায় কিন্তু মানুষের কাছে পৌঁছতে পেরেছেন। এবার বলাই বাহুল্য যে এবার সরকার করতে না পারলেও রাহুল গান্ধীর নেতৃত্বে কিন্তু কংগ্রেস এবং বিরোধীরা সংসদে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তোমার ইন্ডিয়া সরকারে যাচ্ছে না, তারা বিরোধী আসনে থেকে তারা বিভিন্ন ইস্যুতে তারা বিরোধিতা করবেন, নেতিবাচক ইস্যুতে বিরোধিতা করবেন। তো সেই ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করলে রাহুল গান্ধীর ভবিষ্যৎ সম্পর্কে, তো রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে এবার যেহেতু রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে, ঘুরিয়ে দাঁড়িয়েছে, এবং ইন্ডি জোট খুব অল্প আসনের জন্য তারা সংখ্যাগরিষ্ঠতা পেল না, এটা কিন্তু অবশ্যই বলা যায় যে অনেকটাই নতুন রাজনৈতিক যে পথ, এক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী অনেকটাই এগিয়ে গেলেন। তবে দেখো, করা যায়, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। এই যে ধরে রাখার বিষয়টি, এই ধরে রাখার বিষয়টি কিভাবে তিনি প্রতিপালন করেন, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। তবে রাহুল গান্ধী অনেকটাই নিজের ভাবমূর্তি প্রকাশ করতে পেরেছেন এবং ভারতবাসীর কাছে, বিশেষ করে যারা ভোটাররা আছে, তাদের কাছে কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। এটা ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে না পারেন তবে কিন্তু এই দেখো, এতদিন যাবৎ সরকার ক্ষমতায় নেই, দল ক্ষমতায় নেই, তারপরও একটা ভালো অবস্থানে চলে এসছে কংগ্রেস। উপরন্তু তোমার ইন্ডি জোটের যারা শরিকরা আছেন তারাও কিন্তু চাইবেন রাহুল গান্ধীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে তাদের ক্ষেত্রে ইন্ডি জোটের যে সক্ষতা, এই সক্ষতা বজায় রাখার বিষয়টিও কিন্তু রাহুল গান্ধীর ভবিষ্যৎ রাজনীতির বিষয়টা নির্ভর করছে। তো যে কথাটা আমি বারবার বলছি, ঘোড়া কেনা বেচার বিষয়টিও কিন্তু এক্ষেত্রে অতি গুরুত্ব পাবে। যদিও সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ঘোড়া কেনা বেচার বিষয়টির উপর নজর রাখতে তোমার কঠোর নির্দেশ দিয়েছে। সুতরাং সার্বিক দিক থেকে বলতে হয় যে শুধু রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ নিয়েই নয়, এবার ভারতের বিশেষ করে ভারতের অর্থনীতি, ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও কিন্তু বর্তমান সরকার এবং যারা বিরোধী দলে থাকবে তাদের কিন্তু ভাবনা চিন্তার বিষয় আছে। এই সার্বিক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেই কিন্তু শাসক দলকে যেমন এগোতে হবে, তেমনি বিরোধী কংগ্রেস এবং সর্বোপরি এনডিএ কে এগোতে হবে। সুতরাং যে কথাটা তুমি জানতে চাইলে, রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে কিন্তু অনেকটাই উজ্জ্বল। তবে বারবারই বলতে হয় যে এটা কিন্তু তাকে ধরে রাখতে হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ সুযোগ বুঝে মোদির উপর চাপ সৃষ্টি করছে কর্মীরা, এমনটাই কিন্তু খবর। অগ্নিবীর প্রকল্প নিয়ে পুনর্বিবেচনা নীতিশের কিংমেকার হতেই দাবি করছে জেডিইউর নেতারা, সেটাও কিন্তু বিহার থেকে উঠে আসছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে যে সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের 3 সাংসদের সাথে কথা চলছে, তারা সরকার গঠন করতে যা করণীয় তা করবে। এখন একাধিক বিষয়, একাধিক কিছু উঠে আসছে, এখন দেখার বিষয় আগামীতে কি হয়। যদিও সময় নির্ধারণ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারই আগে এই যে বৈঠক, কিছুক্ষণ আগেও অমিত শাহের বাড়িতে এক রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে, সেই বৈঠকেও কিন্তু রীতিমতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনায়ও কি বেরিয়ে আসে তার দিকেও নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।